ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো আমের ফল ভাঙা এবং তার পরবর্তীকালে সংরক্ষণ নিয়ে। কথা বলার জন্য আমরা আমাদের মধ্যে পেয়েছি মুর্শিদাবাদের রানীনগর ২ নম্বর ব্লকের সহকৃষি অধিকর্তা ডক্টর মিঠুন সাহাকে। নমস্কার মিঠুন বাবু। নমস্কার। আমরা প্রথমেই জানতে চাইব যে আমের চালচিত্রে এবং বাণিজ্যে এই যে আমের ফল ভাঙা এবং পরবর্তীকালে সংরক্ষণ এর গুরুত্ব কতটা? দেখুন, কৃষক বন্ধুরা তথা সাধারণ মানুষ প্রত্যেকেই জানেন যে গোটা পৃথিবীর আম উৎপাদনের ক্ষেত্রে ভারতবর্ষ অগ্রগণ্য ভূমিকা নিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বছরে প্রায় 10 মিলিয়ন টনেরও বেশি আম উৎপাদিত হয় এবং দুঃখের কথা একটাই যে আমের ফল ভাঙার পরবর্তীতে প্রায় 25 থেকে 30% ফল নষ্ট হয় শুধুমাত্র ফল ভাঙার পরবর্তীতে বিজ্ঞানসম্মত পরিচর্যা সংরক্ষণ এগুলোর অভাবে, এবং তার আর্থিক মূল্য প্রায় 250 কোটি টাকার মতন। ওই জন্যই কিন্তু ফসল ভাঙার বা অর্থাৎ ফল ভাঙার পরবর্তীকালে আমাদেরকে কিন্তু সংরক্ষণ এবং সাথে সাথে ফল ভাঙার ব্যাপারে কিছু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির দিকে আমাদেরকে তাকাতে হবে অবশ্যই। আচ্ছা, এই যে অপরিসীম ক্ষতির কথা বললেন, তা রোধের জন্য কি করণীয়, কিভাবে সংরক্ষণ করতে হবে? দেখুন, এটা সংরক্ষণ করার ক্ষেত্রে বলি আমরা খুব স্বাভাবিকভাবেই ফল ভাঙাটাকে দেখি যে মালদা বা মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে দেখা যায় যে ফলের আম গাছ থেকে ঝাঁকিয়ে বা লাঠি দিয়ে বাড়ি মেরে ফল ভাঙা হচ্ছে, কিন্তু এটা মোটেই বৈজ্ঞানিক পদ্ধতি নয়। এইগুলোর যে বিশেষ বিশেষ ব্যাপারগুলোর ব্যাপারে নজর দেওয়ার দরকার। প্রথম যেটা, যে আম ভাঙার আগেই কিছু কিছু জিনিসের প্রতি আমাদের নজর দিতে হবে। তারপর আমটা ঠিকঠাক পুষ্ট হয়েছে কিনা দেখতে হবে। তারপরে এখন যে আধুনিক যন্ত্রপাতিগুলি হয়েছে সেগুলোর সাহায্যে আম ভাঙতে হবে, এবং আম ভাঙলেই শুধু নয়, তারপরে সেটাকে গ্রেডিং অর্থাৎ বাছাই করতে হবে, অর্থাৎ বড় ছোট আম যেগুলো সেগুলো আলাদা করে বাছাই করতে হবে। তার পরবর্তীকালে থাকে হচ্ছে এবার ওর যে আর যে আঠা বা এগুলো থাকে সেগুলো থেকে মুক্ত করতে হবে। তারপরে আমরা সঠিক পদ্ধতিতে প্যাকেজিং, তারপরে সংরক্ষণ এবং সব শেষে আমাদের হাত অবধি পৌঁছানোর জন্য পরিবহন, সবগুলোতেই নজর দিতে হবে আলাদা আলাদা করে, এবং সবগুলোই কিন্তু আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার করতে হবে। আচ্ছা, তো প্রথমেই যেটা বললেন যে আম পরিপুষ্ট হলে তারপরে ভাঙার কথা, তো পরিপুষ্ট হয়েছে কিনা সেটা কৃষক বন্ধুরা বুঝবেন কিভাবে? দেখুন, যারা অভিজ্ঞ কৃষক বন্ধু, যারা দীর্ঘদিন ধরে আমের বাগিচার সঙ্গে যুক্ত, তাদেরকে হয়তো আলাদা করে বলার প্রয়োজন পড়ে না, তারা তাদের অভিজ্ঞতাতেই বুঝতে পারেন। তবুও যেই 4টি বিষয়ের প্রতি নজর রাখতে বলা হয়, প্রথম হচ্ছে দেখবেন যে আমের বোটার কাছ থেকে একটু হলুদ বর্ণ ধারণ করলে। দ্বিতীয় দেখবেন যে স্বাভাবিকভাবে দুটো একটি আম গাছ থেকে খসে পড়ে যাচ্ছে। তৃতীয় ক্ষেত্রে বলা যেতে পারে যে আম গাছে যদি 100টা আম ধরে নিই, তাহলে 30টা আম যখন পেকে যায় তখনই কিন্তু বাকি 70টি অর্থাৎ সম্পূর্ণ আমগুলো ভাঙা যেতে পারে। আর একটা পদ্ধতি রয়েছে, এটা বিজ্ঞানসম্মত পদ্ধতি। আম ভাঙার পরে যদি আমটা আমরা 1 বালতি জলে দিই, যদি আমটা ডুবে যায়, তাহলে বুঝবো যে আমটা পেকে গেছে বা পুষ্ট হয়ে গেছে, এটা ভাঙার আসল সময়ের মধ্যে তো অতিক্রম করছে। আচ্ছা, তো ভাঙার পূর্বে আর কি কি ব্যবস্থা নিতে হতে পারে? দেখুন, ভাঙার পূর্বে এই ব্যবস্থাগুলো এই কারণে জরুরি, অনেকে হয়তো বলবেন যে না এগুলো না নিলেও হয়তো চলে, কিন্তু পরবর্তীকালে আমের যদি ফলটা একসঙ্গে পাকা বা সংরক্ষণের সুবিধার জন্য আম ভাঙার প্রায় অন্ততপক্ষে 1 মাস মতন আগে যদি আমরা জিবরেলিক অ্যাসিড, যেটা GA3 বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, সেইগুলি 1 মিলিলিটার 10 লিটার জলে, অর্থাৎ 1 ট্যাঙ্কি জলে 1 মিলিলিটার দিয়ে আমরা স্প্রে করতে পারি, তাহলে কিন্তু আমগুলো সংরক্ষণও তার মেয়াদ বৃদ্ধি পায়, সাথে সাথে পাকাটাও একসঙ্গে পাকে, বাজারে কিন্তু দামটাও ভালো পাওয়া যায়। এছাড়া যেগুলো দেখবেন কিছু কিছু আম আছে যেগুলো সংরক্ষণের সময় তাড়াতাড়ি পচে যায় বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়, সেইগুলোর জন্য আমরা থায়োফ্যানেট মিথাইল নামে একটি রাসায়নিক বিষ আছে, যেটা আমরা স্প্রে করতে পারি 0.05% আমরা যদি স্প্রে করি, তাহলে কিন্তু পরবর্তীকালে সংরক্ষণের সময় রোগের আক্রমণ থেকে। এটা কোন সময় স্প্রে করতে হবে? মোটামুটি 1 মাস খানেক আগে আমরা স্প্রে করব। আচ্ছা আচ্ছা, আর আম ভাঙার পদ্ধতি কিরকম হওয়া উচিত? আম ভাঙার পদ্ধতির ক্ষেত্রে বলি যে আম যখন ভাঙবেন তখন আমরা লাঠির বাড়ি মেরে বা ঝাঁকি এগুলো করে ভাঙবো না। সকলেই কম বেশি জানেন যে এখন জাল বেরিয়েছে, যে জালের সঙ্গে একটা ছুরি লাগানো থাকে, সেই ছুরি দিয়ে আমরা কেটে নেব, জালের মধ্যে আমটি ধরে মাটিতে না পড়ে। এবং সাথে সাথে মনে রাখতে হবে আম কিন্তু অবশ্যই একটু বোটা সহ ভাঙবো। সাধারণভাবে বলা হয় 8 থেকে 10 মিলিমিটার বোটা, কিন্তু প্রয়োজন বিশেষে যেগুলো আমরা দীর্ঘদিন সংরক্ষণ করবো বা দূরবর্তী বাজারে পাঠাবো, সেগুলোর ক্ষেত্রে এমনকি 3 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত বোটা রাখলে কিন্তু খুব ভালো হয়। আচ্ছা, আর ভাঙার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিতে হবে? ভাঙার পরবর্তী ক্ষেত্রে পদক্ষেপের যে কথাগুলি আপনি বলছেন, প্রথম আঠাটা ঝরিয়ে নিতে হবে, আমের আঠাটা ঝরিয়ে নিতে হবে। সেটা আমরা একটা বাঁশের মাচার উপরে আমকে উল্টো দিকে, বোটার দিকটা নিচে করে রাখলে আঠা ঝরে যাবে। দ্বিতীয় হচ্ছে যে আমরা যদি তাও না করতে পারি, যেগুলো আমরা রপ্তানি করব বাইরে, সেগুলোর ক্ষেত্রে আমরা গরম জলে 5 মিনিট ডুবিয়ে, জলের উষ্ণতা হবে
মোটামুটি 52 থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা 5 মিনিট ডুবিয়ে আঠাগুলোকে ফেলে দিতে পারি। তারপরে যেটা হবে গ্রেডিং করতে হবে। গ্রেডিং মানে যেটা বাছাই। আমের সচরাচর 3টে গ্রেডের কথা বলা হয়, একটা এক্সট্রা ক্লাস, একটা ক্লাস 1, ক্লাস 2। এক্সট্রা ক্লাস মানে যে সমস্ত আমের মধ্যে কোনো ধরনের খুঁত থাকবে না, যেগুলো বিদেশের বাজারে রপ্তানি করতে হবে। ক্লাস 1 গ্রেড যেখানে অল্প পরিমাণ 3 থেকে 4 সেন্টিমিটার মতো অল্প খুঁত থাকতে পারে। আর ক্লাস 2 যেটা আমরা একটা স্থানীয় মার্কেটের জন্য, সেখানে অল্প পরিমাণ 5 থেকে 6 সেন্টিমিটার স্কোয়ার যদি খুঁত থাকে। আর একটা কৃষক বন্ধুরা মনে রাখবেন, আমের সাইজের উপর ভাগ করেও আমের বাছাইকরণ করা হয়। একটা 350 থেকে 500 গ্রাম ওজনের আম, আর 250 থেকে 350 গ্রাম। তবে কোনো সময় 100 গ্রাম মানে এই হেরফেরটা যাতে 75 থেকে 100 গ্রামের বেশি না হয়। গ্রেডিংটা এই কারণে দরকার, দেখুন গ্রেডিংয়ের উপরেই প্যাকেজিং অনেকখানি নির্ভর করে এবং কোন বাজারে পাঠাবো তার দাম কতখানি হবে তা কিন্তু নির্ভর করে বাছাই বা গ্রেডিংয়ের উপরে। আচ্ছা, তো ঝাড়াই বাছাই হলো, গ্রেডিং হলো, প্যাকেজিংয়ের ক্ষেত্রে প্যাকেজিংয়ের বিজ্ঞানসম্মত উপায় কীরকম হতে দেখুন পারে? প্যাকেজিং খুব দুঃখের কথা যে আমাদের সংরক্ষণের ক্ষেত্রে যদি সবথেকে বেশি ক্ষতি হয় তাহলে প্যাকেজিংয়ের জন্য। আমাদের পশ্চিমবঙ্গ আম উৎপাদনে এবং আমের বিভিন্নতায় এতখানি এগিয়ে, যা গোটা ভারতবর্ষেই নেই, তবু কিন্তু আমরা প্যাকেজিংয়ের অভাবে কিন্তু পিছিয়ে গেছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে পুরনো যে ঝুড়ি প্যাকেজ বা সেগুলোর কথা কিন্তু এখন বিজ্ঞানসম্মত বলা হয় না। কী প্যাকেজ এখন মোটামুটি করা হয়, একটা করা হচ্ছে যে কাঠের বাক্স, যেটা আমরা দেখে এসেছি, ওটাও অনেকখানি পুরনো হয়ে গেছে আস্তে আস্তে। তারপরে প্লাস্টিকের ক্যারেট, যেটা প্লাস্টিকের আমরা দেখছি অন্যান্য ফলগুলোরা প্লাস্টিকের ক্যারেট করা যেতে পারে। ছিদ্রযুক্ত পিচবোর্ডের বাক্স ব্যবহার করা যেতে পারে। আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্যাকেজিং থেকে যে বাক্সের কথা এখন বলা হচ্ছে, বিশেষ করে বিদেশে রপ্তানির ক্ষেত্রে CFB বাক্স বলছে, এর ইংরেজিটি হচ্ছে এরকম করোগেটেড ফাইবার বক্স, অর্থাৎ ছিদ্রযুক্ত ফাইবারের বাক্স, যেইগুলো রাখলে কিন্তু আম দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে এবং পরিবহনে অনেকখানি সুবিধে এবং খরচে এমন কিছু বেশি নয়। কিন্তু এই বাক্সগুলো পাওয়া যাবে কোথায়? এই বাক্সগুলো আপনারা উদ্যান পালন দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং ভারত সরকার ন্যাশনাল হর্টিকালচার মিশন, উদ্যান পালন মিশনের অন্তর্ভুক্ত রপ্তানির যোগ্য কৃষকদের অনুপ্রাণিত করছেন। সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর, যে সমস্ত সংশ্লিষ্ট দপ্তর, প্রক্রিয়াকরণ দপ্তর এর সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা কিন্তু এগুলো পাবেন। আচ্ছা আচ্ছা, আম পাকানোর ক্ষেত্রে কোনো রকম রাসায়নিক কি প্রয়োগ করা যেতে পারে? দেখুন বহুল প্রচলিত, আমরা যারা বাজারে আম কিনে আমাদের সবার মুখেই প্রচলিত একটা কথা কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইডের ব্যবহার হয়। কিন্তু ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করাটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে কোনো ক্রমেই বিধিসম্মত নয়। এবং শুধু তাই নয়, ক্যালসিয়াম কার্বাইড দিয়ে যারা মানে আম চাষিরা পাকান, তাদের ক্ষেত্রেও বলি আমগুলো কিন্তু একসঙ্গে পাকে না, রঙও ভালো আসে না। আমরা যদি ওর জায়গায় ইথিলিন, যেটা আমরা টমেটো পাকানোর ক্ষেত্রে ব্যবহার করি, ইথিলিন গ্যাস ব্যবহার করতে পারি। সেখানে ইথিলিন 100 ppm আমরা যদি একটা বায়ুরুদ্ধ ঘরে বা কন্টেনারে আমরা যদি আমগুলো পাকিয়ে নিতে পারি, 24 থেকে 48 ঘন্টা মোটামুটি ইথিলিন গ্যাসের আবহাওয়ায় রাখলেই আমগুলো পাকে এবং মজার ব্যাপার খুব সুন্দর রং আসে। দেখবেন টমেটোর খুব সুন্দর যেমন রং ধরে, তেমন আমেরও কিন্তু খুব সুন্দর রং আসবে। আর তাছাড়া ইথ্রেল বা ইথোপেন, এগুলো 250 থেকে 750 ppm ব্যবহার করতে পারি। এবং ইথ্রেল বা ইথোপেনের আরেকটা সুবিধা আছে, যদি আম কোনো ক্রমে ভুলবশত ওই মানে পুষ্ট না হয়েও থাকে, তবুও কিন্তু আমরা ইথ্রেল বা ইথোপেন ব্যবহার করে পুষ্ট আম আমরা পুষ্ট না হলেও সেটাকে পাকাতে পারি। কিন্তু আমরা বারবারই বলবো ক্যালসিয়াম কার্বাইডের অবশ্যই ব্যবহার করবেন না। আচ্ছা, আপনি যে রাসায়নিকের কথা বললেন, সেখানে তার মানে ক্ষতির সম্ভাবনা কি নেই? কম, কারণ ইথিলিন বা ইথোপেন এগুলো সব উদ্বায়ী, তাড়াতাড়ি মানে পাকানোর পরই চলে যায়, আমের গায়ে থাকে না তেমন ভাবে। এবারে সরাসরি জানবো যে সংরক্ষণের পদ্ধতিগুলো কি কি। দেখুন সংরক্ষণের পদ্ধতিগুলো বলতে গেলে প্রথম বলি যে আমরা যদি আমাদের ঘরের আবহাওয়ায়, আমাদের সুপ্রাচীনকাল থেকে আমরা আমাদের চটের বস্তার উপরে আম রেখে থাকি, সেক্ষেত্রে ঘরের আবহাওয়ায় মোটামুটি বর্ষাকাল বা গ্রীষ্মকাল যখন অপেক্ষাকৃত খুব বেশি, তখন 6 থেকে 12 দিন ম্যাক্সিমাম আমরা আমটা সংরক্ষণ করতে পারি। কিন্তু একটু যদি কম আবহাওয়ায় আসতে পারি, অর্থাৎ মোটামুটি বলা হয় 12-13 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সেখানে যদি আপেক্ষিক আর্দ্রতা থাকে 85 থেকে 90, কারণ এখন আপেক্ষিকতা বেশি, 85 থেকে 90 যদি আপেক্ষিকতা থাকে, তাহলে আমরা 3 সপ্তাহ পর্যন্ত আম সংরক্ষণ করতে পারবো। তবে এটা কৃষক বন্ধুদের বলি যে আম সংরক্ষণটা এইভাবে বললাম যে 12 থেকে 13 ডিগ্রি সেন্টিগ্রেড আপেক্ষিক আর্দ্রতা 85 থেকে 90, কিন্তু এটা মানে জাত থেকে জাত, অর্থাৎ হিমসাগরে যা হবে ল্যাংড়ায় তা হবে না, এটা একটু ভ্যারি করে। একটা উদাহরণ দিই কৃষক বন্ধুদের বুঝতে সুবিধার জন্য, যে হিমসাগর বা ফজলি বা আম্রপালি এই জাতগুলোর ক্ষেত্রে দেখবেন মাত্র 12 ডিগ্রি সেন্টিগ্রেড ক্ষেত্রে ওরা মানে 3 সপ্তাহ সংরক্ষণ করা যায়। কিন্তু ল্যাংড়ার ক্ষেত্রে 15 ডিগ্রি সেন্টিগ্রেড একটু উচ্চ উষ্ণতাতে ওটা থাকতে পারে প্রায় 3 সপ্তাহ। আর তাছাড়াও এখন আপনারা দেখেছেন যে হিমঘরের কথা বলি, কোল্ড স্টোরেজ, হিমঘর এখন মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ হয়েছে। কারণ হিমঘর বলি তো আগে আমাদের মনে ভেসে তো আলুর জন্য হিমঘর, কিন্তু তা নয়, আমের জন্য মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ হয়েছে, সেখানে আমরা রাখতে পারি। সেখানে উষ্ণতাটা 12 থেকে 13 ডিগ্রি সেন্টিগ্রেড হলেও 3 সপ্তাহ রাখা যাবে। তাছাড়াও এখন আর একটা হিমঘরের কথা খুব মানে
সংরক্ষণের পদ্ধতির কথা বলা হচ্ছে, যেটা CA বা MA বলা হয়, ইংরেজিতে বলতে গেলে কন্ট্রোল অ্যাটমসফিয়ার বা মডিফাইড অ্যাটমসফিয়ার, কৃষক বন্ধু বাংলায় বলতে গেলে নিয়ন্ত্রিত পরিবেশ বা পরিবর্তিত পরিবেশে আম সংরক্ষণ। ব্যাপারটা কেমন? ব্যাপারটা যে এখানে উষ্ণতাটা খুব বেশি ফ্যাক্টর নয়, অবশ্যই কম তো রাখতেই হবে, তার সাথে সাথে যে বিক্রিয়া, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলোকে প্রতিরোধের জন্য বা নিয়ন্ত্রণের জন্য ওই আবহাওয়া থেকে অক্সিজেন বাইরে বার করে নেওয়া হয়, যাতে জারণ বিজারণ প্রক্রিয়াগুলো ব্যাহত হয়, আর তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যোগ করে দেওয়া হয়। এইটা মডিফাইড অ্যাটমসফিয়ার বলে। এটা একটা মানে আমরা কৃষক বন্ধু ঘরে করতে পারবেন না, কিন্তু এখন বিভিন্ন কোস্টে এই সিস্টেমও ফলো করা হচ্ছে। আচ্ছা, সংরক্ষণের সময় কি কোনো রকম রোগের আক্রমণ দেখা যেতে পারে? হ্যাঁ, সংরক্ষণ সেক্ষেত্রেই বা প্রতিকার কি হবে? সংরক্ষণের সময় দেখা গিয়েছে মোটামুটি যে কোনো ফল সংরক্ষণের ক্ষেত্রে 100 ধরনের ছত্রাকের আক্রমণ হয়, আর 6 ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ হয়। আমরা সকলেই জানি আমের গায়ে দেখবেন একটা বলে যে সফট রুট, অর্থাৎ সফট রট, অর্থাৎ আমটা নরম হয়ে যাওয়া, আবার হয় বাদামি পচন বা কালো পচন, লাল পচন, এই ধরনের বিভিন্ন ধরনের পচন আছে। আবার ব্ল্যাক মোল্ড, অর্থাৎ গায়ে ছাতার মতন হয়ে যাওয়া, এই ধরনেরও কিন্তু রোগগুলো রয়েছে সংরক্ষণের সময়। এইগুলো কিন্তু সংরক্ষণকে সব থেকে বেশি ব্যাহত করে। তাহলে এবার হচ্ছে প্রতিরোধের ব্যাপার। তাহলে এই যে রোগগুলো আসছে, এগুলোকে প্রতিরোধ করতে গেলেই প্রথম কথা আছে বিভিন্ন রাসায়নিকের কথা, কিন্তু রাসায়নিক ব্যবহারগুলো না করে আমরা যদি কিছু আমাদের ঘরেলু যেগুলো পদ্ধতি সেগুলোর দিকে যাই, দেখা গেছে গবেষণা করে যে নিম তেল বা রেড়ির তেল, এইগুলো যদি আমরা আমের গায়ে একটা কোটিং অর্থাৎ প্রলেপ দিতে পারি, তাহলে কিন্তু রোগের আক্রমণ অনেকটা কমে যায়। এছাড়া এখন বলছে মোমের প্রলেপের কথা, সেটা একটু ব্যয়সাধ্য হলেও আর একটা খুব রিসেন্ট একটা গবেষণায় দেখা গিয়েছে যে তুলসী পাতার নির্যাস যদি ব্যবহার করি, প্রায় 76.6% বিভিন্ন মানে সংরক্ষণের সময় রোগ কিন্তু কমে যায়। আবার নিম পাতার নির্যাস ব্যবহার করলে প্রায় 82% রোগ কমে যায়। তাহলে আমরা ঘরের যেগুলো পাচ্ছি নিম পাতা বা তুলসী পাতা, এগুলো নির্যাস ব্যবহার করতে পারি। তার সাথে সাথে বললাম যে আমরা মোমের প্রলেপ দিতে পারি। এর পরবর্তীতে রাসায়নিক ব্যবহার তো করাই যায়, যেমন ধরুন এই সমস্ত রোগের ক্ষেত্রে কার্বেন্ডাজিম 0.025% আমরা যদি একটু গরম জলে, প্রায় 50-52 ডিগ্রি গরম জলে ডুবিয়ে আমগুলোকে 4-5 মিনিট রাখতে পারি, তাহলে কিন্তু রোগ থেকে বাঁচানো যায়। আর এরপরে দেখুন যে সংরক্ষণ বা তার গুণগত মান সম্পূর্ণ নির্ভর করে আপনি যে পদ্ধতিগুলোর কথা প্রথমে বললাম সেই সময় ঠিকঠাক পরিচর্যার ব্যবস্থা করেছেন কিনা। যেমন দেখবেন আমের আঁটিটা অনেক সময় নরম হয়ে যায়, যেটাকে জেলি টাইপ বলে, নরম হয়ে যায়, সে আমের গুণগত মানও ভালো থাকে না। সেটা প্রতিরোধের জন্য অন্তত আম ভাঙার 1 মাস আগে থেকে ক্যালসিয়াম ক্লোরাইড 2% 3 বার 10 দিন অন্তর অন্তর ব্যবহার করব। ঠিক তেমন আমার যদি গাছে যদি ঠিক মতন খাওয়ার অভাব হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে ওর গুণগত মান কমে গেছে, সংরক্ষণের মাত্রাও কমে গেছে। তো এই দিকগুলো শুধুমাত্র যে আমি সংরক্ষণের পর থেকেই খুব যত্নবান হলাম তা নয়, চাষ থেকেও যত্নবান হতে হবে, সাথে সাথে যত্নবান হতে হবে সংরক্ষণের সময়। আর একটা শেষ কথা কৃষক বন্ধুদের আমরা যেটা বারবার মনে করাবো, প্যাকেজিংয়ের সময় যেগুলো পদ্ধতির কথা বললাম, প্যাকেজিংয়ের বাক্সের গায়ে অবশ্যই একটা ভিতরের দিকে একটা আবরণ দেবেন, এবং আমগুলো খুব ভালো হয় যদি প্যাকেটে মুড়ে বা নরম কাগজ বা নরম থার্মোকলের গুঁড়ো বা এই ধরনের দিয়ে আমরা করতে পারি। আমরা সচরাচর করি আমের গায়ে আম রেখে ঠাসাঠাসি করে ভরে দিলাম, সেক্ষেত্রে কিন্তু পরিবহনের সময় ক্ষতিগ্রস্ত হয়, আর একবার ক্ষত সৃষ্টি হয়ে গেলে সেখান থেকে বিভিন্ন পচন ক্রিয়া হতে পারে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমরা খুব সুন্দরভাবে জানলাম যে আমের ফল ভাঙা এবং পরবর্তীকালে সংরক্ষণের যে বিজ্ঞানসম্মত উপায় সে সম্পর্কে। আমরা আশা করব আম চাষিদের ক্ষেত্রে আমাদের আজকের এই আলোচনা অত্যন্ত সহায়ক হয়ে উঠবে। হ্যাঁ, কি করি? হ্যাঁ, ঠিক এরকমই হবে। এক মিনিট, এই শোনো, আসছি আমি। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, ঠিক আছে একদম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-180-1551-এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। পরিবেশ দূষণ এবং সর্বোপরি সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে মানুষ এখন নির্ভর করছেন বিকল্প জৈব সারের উপর কৃষিক্ষেত্রে।
চাষবাসের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে সবুজ সার। এই প্রসঙ্গে আমরা আজকে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের মধ্যে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবনের অধ্যাপক ডক্টর গোপাল চন্দ্র দে। গোপালদা, আপনাকে স্বাগত। নমস্কার। আমরা তো এখন জানি যে একটা বিকল্প জৈব সারের ব্যবস্থার কথা সবসময় যারা কৃষির সাথে যুক্ত তারা ভাবছেন। তার কারণ রাসায়নিক সারের অত্যধিক ব্যবহারের ফলে মাটির যেমন ক্ষতি হচ্ছে তেমনি পরিবেশেরও দূষণ হচ্ছে, তার সাথে স্বাস্থ্যের তো ক্ষতি হচ্ছেই। তো সেক্ষেত্রে মানে এই রাসায়নিক সার এবং জৈব সার এই দুটির মানে কি তুলনামূলক আলোচনা করলে কি দাঁড়ায়? আমরা জৈব সার বলতে কি বুঝবো? জৈব সার বলতে আমরা বুঝবো যে সমস্ত জৈব উপাদান আমরা মাটিতে সার হিসেবে ব্যবহার করি সেইগুলোকে আমরা জৈব সার বলি। তার মধ্যে প্রধানত কয়েকটি, তার মধ্যে হচ্ছে সবুজ সার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমরা প্রধানত ধান চাষের ক্ষেত্রে ব্যবহার করি। অর্থাৎ যেদিনে ধান রোয়া হবে বা পোঁতা হবে তার থেকে প্রায় 60 দিন আগে জমিতে ধইঞ্চা, শন, বরবটি প্রভৃতির চাষ করে সেটাকে জমির মাটিতে মিশিয়ে দিয়ে অর্থাৎ পচিয়ে সেই জমিতে আমরা যদি ধান চাষ করি তাহলে দেখা যায় এই যে 50 দিনের মাথায় এরা প্রায় 5 টন এরকম জৈব সার প্রয়োগ করে, যদিও সেটা কাঁচা অবস্থায় প্রায় 50 টন। এটা দিলে মাটিতে প্রভূত পরিমাণে উদ্ভিদ খাদ্যের যোগান পায় এবং এটা শুধু যে প্রথমবারের যে ধান সেটা শুধু নয়, পরবর্তী 2-3টে ফসলে তার উপযোগিতা আমরা পেতে পারি। এছাড়া জমিতে জৈব সার পচানোর জন্যে হয় কি, প্রায় মাসখানেক জমিতে কোনো আগাছা জন্মাতে পারে না, ফলে আগাছা নিয়ন্ত্রণের ব্যাপারটাও খানিকটা প্রশস্ত হয়। আর এই জৈব সারের সঙ্গে বা সবুজ সারের সাথে আমরা যদি কিছু কিছু অন্যান্য গাছের পাতাও মিশিয়ে দিই বাড়তি উপাদান হিসেবে, যেমন নিশিন্দা গাছ, আতা গাছের পাতা বা নিম গাছের পাতা, সেগুলো মোটামুটি প্রতি কাঠাতে যদি 1 কেজি এরকম কচি পাতা আমরা মিশাই তাহলে দেখা যাচ্ছে তাতে উদ্ভিদের পুষ্টি তো বটেই, তার সঙ্গে রোগ, পোকা এবং আগাছার আক্রমণ অনেকখানি কম হচ্ছে। অর্থাৎ সামগ্রিকভাবে আমরা ভীষণভাবে উপকৃত হচ্ছি। আচ্ছা, এই যে সবুজ সারের ব্যবহার চাষ পদ্ধতিতে, সেইভাবে চাষটা কীরকমভাবে হবে? মানে সবুজ সারের ব্যবহার কিভাবে হবে চাষের পদ্ধতিতে ধানের ক্ষেত্রে? এটা তো একটা বিশেষ পদ্ধতি গেল, যেটা সবুজ সার আমরা বললাম এতক্ষণ। এছাড়াও অ্যাজোলা বলে আরেকটি সার আছে, অর্থাৎ সেটা একটা ফার্ন উদ্ভিদ, সেটাও জমিতে ধান লাগানোর 15-20 দিন আগেতে বা ধান লাগানোর পরেও সেটা ব্যবহার করা যায়। সেটার থেকেও আমরা প্রচুর পরিমাণ জৈব উপাদান পাই, প্রধানত নাইট্রোজেন এবং অন্যান্য, যা দিয়ে আমাদের ফসলের ফলন অনেকখানি বাড়ানো যায়। এবং এর সঙ্গে আধুনিক যে কিছু যুক্ত হচ্ছে সেটা হচ্ছে ধান লাগানোর পরেও, বিশেষত শ্রী পদ্ধতিতে লাগানোতে আমরা ধইঞ্চা জাতীয় ফসলের বীজ, যেখানে সবুজ সার করার জন্যে প্রতি বিঘায় আমরা 4 কেজি এরকম বীজ ব্যবহার করি, এখানে ধান রোয়ার পর মোটে 250 থেকে 500 এই পরিমাণ যদি বীজ আমরা জমিতে ছড়িয়ে দিই তাহলে সেটাও কিন্তু ধানের সাথে কিছুটা বড় হলো। তখন সেই ধানকে কোনো রকম ক্ষতি না করে আমরা 2,4-D জাতীয় আগাছানাশক ওষুধ বা অলমিক্স বলে আরেকটা ওষুধ পাওয়া যায়, যেটা 6 গ্রাম প্রতি একর জমিতে প্রয়োগ করলে এই সবুজ সারটি মরে যায়। এটাকে আমরা অন্য অর্থে ব্রাউন ম্যানিউরিং বলি। আর এই সিস্টেমটাকে কো কালচার, অর্থাৎ ধান এবং তার সঙ্গে সবুজ সার চাষ একসঙ্গে। মানে সবুজ সারের বীজ উৎপাদন কি এটাই? না, এইভাবেই কি আমরা? হ্যাঁ, বীজ উৎপাদনের জন্য আমরা আরেকটা পদ্ধতি নিতে পারি, সেটা হচ্ছে আরও কম বীজ যদি ধানের সাথেও দিই, ধইঞ্চের ক্ষেত্রে বিশেষত, সেটা হচ্ছে 50 গ্রাম থেকে 100 গ্রাম এরকম 1 বিঘা জমিতে দিলে সেই গাছ সংখ্যা কম হলো এবং সেগুলো মোটামুটি ধইঞ্চার বীজ দেখা যায় সেপ্টেম্বর মাসের 1 তারিখে ফুল ফোটে এবং অক্টোবরের শেষে বীজটা পেকে যায়। সুতরাং তখন আমরা ধইঞ্চে গাছ কেটে নিয়ে ধান কাটতে পারি, এতে ধইঞ্চের বীজটা আমরা পেতে পারি। এছাড়াও অনেক জায়গাতে, যেমন ডাঙা, পুকুরের পাড়, রাস্তার ধার বা যেগুলো জল জমে যাওয়ার সম্ভাবনা আছে, এরকম জায়গায় আগের থেকে ধইঞ্চের বীজ ফেলে রাখলে সেখানে বীজ উৎপাদনের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হয়। সুতরাং আমাকে
সবুজ সার হিসেবে যখনই কিছু করতে যাব তার বীজটা দরকার, সেটাও স্থানীয়ভাবে আমরা তৈরি করে নিতে পারি একই জমিতে অথবা পাশাপাশি অন্যান্য জমিতে। এটা আরেকটা অন্য পদ্ধতিতে। সুতরাং এগুলো দিয়ে আমরা চাষবাস সুন্দরভাবে করতে পারি এবং জৈব সারের যে প্রয়োজন সেটাকে আমরা মেটাতে পারি। আচ্ছা, রাসায়নিক সারের কি বিকল্প হচ্ছে জৈব সার, এটা আমরা বলতে পারি? এটা কি কখনো হয় নাকি, মানে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষের কথা বলা হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু আবার এটাও বলা হয় যে রাসায়নিক সার তো দিতেই হয় কিছুটা, এটা একটু যদি। এটা হলো যে আজ থেকে প্রায় 50 বছর আগে রাসায়নিক সার সেভাবে ব্যবহার হতো না বা পাওয়া যেত না, তখন কিন্তু জৈব সারের উপরে নির্ভর করেই চাষবাস হতো। কিন্তু মোটামুটিভাবে 64, 65, 66 এই সময় খাদ্যাভাবের জন্যে সমগ্র দেশে উচ্চ ফলনশীল জাত এলো এবং নানা পদ্ধতির প্রবর্তনে রাসায়নিক সারের ব্যবহার বাড়লো এবং আজকে মোটামুটি পশ্চিমবঙ্গে প্রায় হেক্টর প্রতি 132 কেজির মতো রাসায়নিক সার প্রয়োগ করা হচ্ছে, যার মধ্যে নাইট্রোজেন 61 কেজি, 36 কেজির মতো ফসফেট, 24 কেজির মতো পটাশ। এটা ছাড়াও কিন্তু আমরা চাষবাস জৈব পদ্ধতিতে সম্পূর্ণভাবে চলে যেতে পারি, কিন্তু এখন যে পরিস্থিতি আমরা হঠাৎ করে যদি চলে যায় তাহলে কিন্তু ফসলের ফলন কমে যাবে। এই জন্য আমরা বলি যে ইন্টিগ্রেটেড পদ্ধতি অর্থাৎ সমন্বিত উপায়ে অন্তত 50% আমরা জৈব সারের মাধ্যমে প্রয়োগ করি, বাকি 25% আমরা রাসায়নিক সার হিসেবে, বাকি 25% আমরা জীবাণু সার ব্যবহার করে, এইভাবে আমরা পুরো 100%টাকে যদি প্রথম দিকে মেলাই তারপরে আস্তে আস্তে জৈব সারের পরিমাণ বাড়াতে থাকি, রাসায়নিক সার কমাতে থাকি, তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চলে যেতে পারবো এবং সেটার জন্যে সরকারিভাবে ব্যক্তিগতভাবে প্রচেষ্টা চলছে। কারণ জৈব ছাড়া কোনো উপায় নেই। মাটির যেটা আমরা বলি যে স্থায়িত্ব বা ফলনের যে ধরে রাখার ক্ষমতা, সেটা কিন্তু একমাত্র জৈব পদার্থের আছে, রাসায়নিক সারের নেই। এবং মাটির ক্ষেত্রে এটার মানে কীরকম প্রভাব পড়ছে, মাটির কেন, মানে মাটির স্বাস্থ্যটা কিভাবে আরও উন্নতি হচ্ছে? খুব ভালো প্রশ্ন। কারণ হলো চাষের মাটি অন্য মাটির থেকে আলাদা, এতে শতকরা 0.5 বা সরাসরি 5 হচ্ছে জৈব সার থাকলে সেই মাটি চাষের পক্ষে উপযুক্ত। কিন্তু বর্তমানে জৈব সার প্রয়োগের অভাবে বা প্রয়োগ না করার জন্যে সামগ্রিকভাবে দেখা যাচ্ছে 0.5-এর জায়গায় 0.05-এ নেমে গেছে, অর্থাৎ প্রায় 100%-এর 1 দাঁড়িয়েছে জৈব পদার্থ, যার ফলে জমির উৎপাদনশীলতা কমে গেছে। তাকে ফিরিয়ে আনতে গেলে আবার তার স্বাস্থ্য পুনরুদ্ধারে এই জৈব পদার্থ প্রয়োগের অত্যন্ত প্রয়োজন। এবং মাটিতে একটা কথা বলা হয় যে মাটির জীবন হচ্ছে হিউমাস, অর্থাৎ ওই যে জৈব পদার্থ পচে যে অংশটা থাকে, মাটির রং, জল ধারণ ক্ষমতা, জীবাণুর কার্যকারিতা এবং ফসল উৎপাদন ক্ষমতা, সেটা কেবলমাত্র জৈব সারের পক্ষে সম্ভব, অন্য কোনো কিছু দিয়ে সম্ভব নয়। আর তাছাড়া আজকে আমরা আরেকটা অন্য কথা বলি, সেটা হচ্ছে মাল্টি নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, অর্থাৎ নানা রকমের উদ্ভিদ খাদ্য উপাদানের অভাব হচ্ছে, যেটা প্রধান নাইট্রোজেন, ফসফেট, পটাশ ছাড়াও জিঙ্ক, মলিবডেনাম এইগুলোর সমস্ত অভাব পড়ছে, যেটা আমাদেরকে মাটি বিশ্লেষণ করে সমস্ত নির্ধারণ করা খুব অসুবিধা। কিন্তু এটা আমরা যদি জৈব সার দিই তাহলে এই সমস্যা থেকে আমরা অতি সহজে মুক্তি পেতে পারি। আধুনিক আরও প্রযুক্তির যে প্রয়োগ চলে এসেছে সেটা হচ্ছে, আগে আমরাও বলেছি যে আমরা যদি মাটিকে খাওয়াই তাহলে মাটি গাছকে খাওয়াবে, গাছ আমাদেরকে খাওয়াবে। আজ কিন্তু পদ্ধতিটা একটু পাল্টে যাচ্ছে, কারণ রাসায়নিক সার কিছু কিছু তৈরি হচ্ছে যেগুলো সরাসরি গাছে ছিটিয়ে প্রয়োগ করা যায়, যেটা হচ্ছে জলে দ্রবণীয় রাসায়নিক সার। তার মধ্যে হচ্ছে যেমন 19-19-19, 20-20-20 এই ধরনের নানা সার আসছে, যেগুলো গাছের পাতায় প্রয়োগ করে আমরা ফলন বাড়াতে পারি। কিন্তু একটা সমস্যা রয়ে যাচ্ছে, বর্ষাকালে বিশেষত বৃষ্টিতে গাছের পাতা ধুয়ে যায়, সুতরাং সেক্ষেত্রে আমাদের বর্ষাকালের ফসলে এটা একটু অসুবিধা। তবু আমরা আঠা জাতীয় জিনিস, যেটা আমরা স্টিকার বলি, সেটা দিয়ে করলেও সেটা পুরোটা হয় না, তবে সামগ্রিকভাবে আমরা দেখেছি যে এর উপকারিতা অনেকখানি। আরেকটা জিনিস দেখায়, আজকে যে কোনো বিশেষত ধান, গম এই সমস্ত ক্ষেত্রে, ফসলের ক্ষেত্রে আমাদের নাইট্রোজেন সারের পরিমাণ ঠিকঠাক হয় না। এখানে 1, 2, 3, 4, এই 4 নম্বর যে পাতার রঙটা, সেই রঙটা যদি থাকে তবে সেটি উপযুক্ত। 5 বা 6 চলে গেলে গাছের পক্ষে সেটা ক্ষতিকর, আবার এদিকে 1, 2-এ নেমে এলে ক্ষতিকর। যখনই
4-এর থেকে কমে যাবে তখন আমরা রাসায়নিক সার তাতে মাটিতে প্রয়োগ হোক বা গাছের পাতায় প্রয়োগ করতে পারি। এটা করলে আমাদের রাসায়নিক সারের কার্যকারিতা যেমন বাড়ে, তার সঙ্গে পরিমাণ কম লাগে এবং ফলন অনেক ভালো হয়, রোগ পোকার উপদ্রব কম হয়। এই জিনিসটা আজকে একটা বিশেষ প্রযুক্তি। তার মানে এদিক থেকে প্রথমটি, দ্বিতীয়টি, তৃতীয়টি বাদ দিয়ে চতুর্থ থাকে, তাহলে আমরা বুঝবো যে উপযুক্ত আছে। এটা হচ্ছে মোটামুটি প্রথম থেকে শীষ আসার আগে পর্যন্ত। শীষ এসে গেলে ক্রমশ এদিকে আগাবে, সুতরাং তখন আর নাইট্রোজেন সারের দেওয়ার দরকার পড়বে না। এটা অত্যন্ত সহজ পদ্ধতি। লিফ কালার চার্ট বা গাছের পাতার বর্ণচিত্র এটাকে আমরা বলছি, এই অনুযায়ী সার প্রয়োগ করলে কিন্তু আমাদের কি পরিমাণে সারটা দিতে হবে সেটা এর পিছন দিকেই দেয়া আছে। আচ্ছা, হ্যাঁ, এক এক রকম ফসলের ক্ষেত্রে হ্যাঁ, খরিফের জন্য একরকম, বোরো ধানের একরকম, এটা আমাদের একসঙ্গে এটা করা আছে। সুতরাং সেটা হেক্টর প্রতি বা একর প্রতি করে সেইভাবে প্রয়োগ করলে আমরা অনেকখানি উপকার পাবো। আচ্ছা, এটা কি কৃষক বন্ধুরা পেতে পারেন কোথাও? হ্যাঁ, এটা ব্লক লেভেলেও এখন দেয়া হচ্ছে, বা সরাসরি আমাদের হায়দ্রাবাদে যে ভারতীয় ধান্য গবেষণা কেন্দ্র রয়েছে ওখান থেকেও পাওয়া যায়, আমাদের চুঁচুড়া থেকেও পাওয়া যাবে। এটাই চাষিদের অনেককেই দেয়া হয়েছে, দেখানো হয়েছে, এবং এটা তাদের হাতের কাছে থাকলে অনেক সুবিধা। আচ্ছা গোপালদা, এই ক্ষেত্রে একটা জিনিস যেটা জিজ্ঞেস করব, যে রাসায়নিক সারের প্রসঙ্গটা যখন এলোই, একবার সবাই জানেন তবুও একবার বলে দেওয়া যে সঠিক রাসায়নিক ধানের ক্ষেত্রে সঠিক রাসায়নিক সার প্রয়োগের মাত্রাটা কি? সঠিক আমরা যেটা রোয়া ধানের ক্ষেত্রে বলি, প্রাথমিক সার 7 কেজি নাইট্রোজেন দেয়া একর প্রতি। 7 কেজি নাইট্রোজেন মানে 7 কেজি ইউরিয়া নয়, 7 কেজি সমান 7 গুণিত 2.2, অর্থাৎ 15 কেজির মতো হচ্ছে ইউরিয়া, 14 কেজি ফসফেট, তার মানে সিঙ্গেল সুপার ফসফেট যদি হয় তাহলে গণিত 6.25, অর্থাৎ প্রায় 85-86 কেজি। আর পটাশের ক্ষেত্রে হচ্ছে 14 কেজি পটাশ, সেটা গণিত 1.6, অর্থাৎ প্রায় 25 কেজির মতো। এটা হচ্ছে নাইট্রোজেন ফসফেট পটাশ প্রাথমিক সার হিসাবে। আচ্ছা, এরপরে নাইট্রোজেন সারটা যদি আমরা পুরোপুরি রাসায়নিক সারের উপরে চাষ করি তখন আমরা চলে যাব মোটামুটি গাছের 25 থেকে 30 দিনের মাথায় আরও 14 কেজি নাইট্রোজেন, অর্থাৎ গণিত 2.2 ইউরিয়া। আর ধানে ফুল আসবার আগে তখন আবার 13 থেকে 14 কেজি নাইট্রোজেন, অর্থাৎ গণিত 2.2, আর তার সাথে মোটামুটি 5 কেজি পটাশ, মিউরেট অফ পটাশ, এটা মাটিতে প্রয়োগ করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যে জিজ্ঞেস করি যে মানে এই যে জৈব সারের ব্যবহার, সেটার ক্ষেত্রে আর্থিক দিকটা কীরকম, একদম খুব সংক্ষেপে যদি বলেন। হ্যাঁ, এই যে রাসায়নিক সার যখনই আমি জৈব সারের মাধ্যমে সার প্রয়োগ করছি তখন কিন্তু রাসায়নিক সারের পরিমাণটা স্বাভাবিকভাবেই কমে যাচ্ছে অনেকটাই। সুতরাং এইটা শুধু একটা ফসলের উপরে নির্ভর করে বিচার করলে হবে না, এটা 3-4টে পরপর ফসলের যে উপযোগিতা সেটা দেখতে গেলে এটা সব সময় লাভজনক, এবং শুধু ফলনটা নয়, মাটির স্বাভাবিক অবস্থাটাকে ফিরিয়ে আনে, তার জল ধারণ ক্ষমতা থেকে আরম্ভ করে সমস্ত কিছু। গোপালদা, অনেক ধন্যবাদ আজকের আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। সবুজ বিপ্লব আমাদের হয়েছিল, সেটা নিশ্চয়ই আবার আমরা ফিরে পাবো, এবং বলা যায় দ্বিতীয় সবুজ বিপ্লব। হ্যাঁ, এবং সেটা বলা যায় যে আমরা কিন্তু এই যে মাটির জন্য যে এত চিন্তা, যে উর্বর শক্তি হারিয়ে ফেলছে মাটি, এই চিন্তা কিন্তু আর থাকবে না। কাজেই আপনারা আগ্রহী হন অবশ্যই রাসায়নিক সারের পাশাপাশি জৈব সারকে কৃষিক্ষেত্রে স্থান দেওয়ার জন্য। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।